সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পয়লা জুলাই থেকে পে স্কেল কার্যকরের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী। এদিকে ২০২৮ সালে প্রাথমিকের শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। অপরদিকে কি আছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের জ্বালানি চুক্তিতে। এবং সবশেষে থাকছে চামড়া শিল্প খাত উন্নয়নের স্বল্প ও দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে শিল্পমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, সত্য সংবাদ ছড়িয়ে দিতে আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় সমর্থন। লাইক ও কমেন্ট করে জানান। এখন চলুন বিস্তারিত দেখা যাক। পয়লা জুলাই থেকে পে স্কেল কার্যকরের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী পয়লা জুলাই থেকে নবম জাতীয় বেতন কাঠামো পে স্কেল কার্যকরের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে একসঙ্গে পুরো সুবিধা না দিয়ে ধাপে ধাপে এটি বাস্তবায়নের পরিকল্পনা করেছে সরকার। সংশ্লিষ্ট কর্মচারীদের তথ্য অনুযায়ী নতুন পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন করতে সরকারের অতিরিক্ত প্রায় ১,৬০,০০০ কোটি টাকার প্রয়োজন হতে পারে। বিপুল এই ব্যয় এবং সম্ভাব্য মূল্যস্ফীতির চাপ বিবেচনায় ৩ ধাপে বাস্তবায়নের কৌশল নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে বর্ধিত মূল বেতনের ৫০% কার্যকর করা হবে। এ লক্ষ্যে আসন্ন জাতীয় বাজেটে ৩০,০০০ কোটি টাকার বেশি বরাদ্দ রাখার প্রস্তুতি চলছে বলে অর্থনৈতিক সূত্র জানিয়েছে। জানা গেছে, গত বুধবার ও বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বাজেট বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে অর্থমন্ত্রী, অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড এবং বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মচারীরা অংশ নেন। একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম না প্রকাশ করার স্বার্থে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পয়লা জুলাই থেকেই নতুন পে স্কেল কার্যকরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে সরকারি কর্মচারীরা জুলাই থেকেই নতুন কাঠামো অনুযায়ী বেতন পেতে পারেন। অর্থ মন্ত্রণালয়ের খসড়া পরিকল্পনায় দ্বিতীয় ধাপে বাকি ৫০% বর্ধিত বেতন কার্যকর করার কথা রয়েছে। এরপর তৃতীয় ধাপে বিভিন্ন ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা সমন্বয়ের মাধ্যমে পূর্ণাঙ্গ বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে। সরকারি কর্মচারীরা মনে করছেন, ধাপে ধাপে বাস্তবায়ন করলে একদিকে বাজেটের ওপর চাপ কমবে, অন্যদিকে বাজারে মূল্যস্ফীতির প্রভাবও নিয়ন্ত্রণে রাখা সহজ হবে। এর আগে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বের ২৩ জন সদস্যের বেতন কমিশন ২১ জানুয়ারি চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। বর্তমানে দেশে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর বেতন ভাতায় সরকারের বার্ষিক ব্যয় প্রায় ১,৩১,০০০ কোটি টাকা। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী সরকারি চাকরির ২০টি গ্রেড বহাল থাকছে, তবে সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। বাস্তবায়ন হলে গ্রেড ভেদে বেতন ১০০ থেকে ১৪০% পর্যন্ত বাড়তে পারে। এদিকে ২০২৮ সালে প্রাথমিকের শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ডিজাইন, প্রশিক্ষণ ও পাইলটিং শেষে ২০২৮ সালে প্রাথমিকের শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে। আগামী ১ বছরের মধ্যে কারিকুলামের ডিজাইন সম্পন্ন করা হবে। এরপর ২০২৭ ও ২০২৮ সালে শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করা হবে। রোববার দুপুরে ময়মনসিংহে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি নেপ আয়োজিত প্রাথমিক স্তরের ভাষা দক্ষতা উন্নয়ন পাইলটিং কার্যক্রমের বেজলাইন রিপোর্ট শেয়ারিং বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থাকে কার্যকর করতে হলে সবার আগে কারিকুলাম সঠিকভাবে ডিজাইন করতে হবে। প্রাথমিক শিক্ষায় আর্লি লার্নিং বা প্রাথমিক বয়সের শেখার বিজ্ঞানভিত্তিক পদ্ধতির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, প্রাথমিক শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত ভাষা শিক্ষা এবং মৌলিক গাণিতিক দক্ষতা অর্জন। শুনে বোঝা, বলে বোঝানো, পড়ে বোঝা এবং লিখে বোঝানো, এই 4টি ভাষাগত দক্ষতার উপর ভিত্তি করে ধাপে ধাপে শিক্ষার্থীদের শেখাতে হবে। তিনি আরও বলেন, বর্তমান পাঠ্য বইয়ের আকার ও উপস্থাপনা শিশুদের উপযোগী নয়। একটি ৬ বছরের শিশুর হাতে বড় আকারের বই তুলে দিলে তার শেখার আগ্রহ কমে যায়। তাই ছোট ছোট অধ্যায়ভিত্তিক বই এবং আনন্দমুখর শেখার পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দিতে হবে। প্রাথমিক শিক্ষায় সিভিক এডুকেশন, খেলাধুলা ও সংস্কৃতি চর্চাকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এসব বিষয়ও ভাষা শিক্ষার মাধ্যমেই শেখানো
সম্ভব। তিনি জানান, আগামী 2 বছরের মধ্যে নতুন প্রাথমিক কারিকুলাম ডিজাইন ও পাইলটিং সম্পন্ন করে 2028 সালের মধ্যে দেশব্যাপী বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া হবে। নতুন কারিকুলামের ভিত্তি হবে ভাষা শিক্ষা, গণিত, সিভিক এডুকেশন, খেলাধুলা ও সংস্কৃতি। প্রতিমন্ত্রী আরও বলেন, নতুন কারিকুলামের আলোকে শিক্ষক প্রশিক্ষণ, পাঠ্যবই প্রণয়ন এবং বিদ্যালয়ের অবকাঠামো পুনর্বিন্যাস করা হবে। ভবিষ্যতে প্রাথমিক বিদ্যালয়ের স্থাপনা ও পরিবেশ শিশুদের শেখার উপযোগী করে গড়ে তোলা হবে। এখন থেকে প্রাথমিক শিক্ষার প্রতিটি কাজের একমাত্র মাপকাঠি হবে লার্নিং আউটকাম। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি নেপ ময়মনসিংহের মহাপরিচালক ফরিদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা দপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসী এবং উপনৌষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক অতিরিক্ত দায়িত্ব দেবব্রত চক্রবর্তী। এছাড়া নেপের কর্মকর্তা, প্রশিক্ষক ও বিভিন্ন পর্যায়ের শিক্ষাকর্মীরা উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের জ্বালানি চুক্তিতে কি আছে? জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সমঝোতা স্মারক বা এমওইউ চুক্তি স্বাক্ষরের পর এ নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে। বিশেষ করে কয়েক মাস আগেই অন্তর্বর্তী সরকারের সময়ে দুই দেশের মধ্যে হওয়া বাণিজ্য চুক্তিতে যুক্তরাষ্ট্র থেকে 15 বছরে 15 বিলিয়ন বা 1500 কোটি ডলারের জ্বালানি কিনতে বাংলাদেশ সম্মত হওয়ার পরে এখন আবার নতুন করে জ্বালানি খাতের সমঝোতা কেন, এ নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। এমওইউ স্বাক্ষরের পর ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তিতে জ্বালানির উৎস বৈচিত্র্যপূর্ণ করা এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৃহত্তর জ্বালানি সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের বিষয়টি উঠে এসেছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত বলেছেন, এ সমঝোতা মূল্য স্বার্থে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, বিশেষ করে এলপিজি ও এলএনজির জন্য যুক্তরাষ্ট্র বড় একটি বিকল্প উৎস হতে পারে। প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বার্থে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা বিশেষ গুরুত্বপূর্ণ। আরও অনেক দেশের সঙ্গে আমাদের সমঝোতা আছে, এখন যুক্তরাষ্ট্রের সঙ্গেও হলো। এটি দেশের স্বার্থ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্লেষকরা বলছেন, দু দেশের মধ্যে সমঝোতা স্মারকটি স্বাক্ষর হওয়ায় বাংলাদেশের জ্বালানি খাতে মার্কিন কোম্পানিগুলোর কর্মকাণ্ড আরও বিস্তৃত হবে এবং বাংলাদেশের জন্য জ্বালানি আমদানির বিকল্প উৎস তৈরি হবে, যা সংকটকালে জ্বালানির জন্য মধ্যপ্রাচ্য নির্ভরতা কমিয়ে আনতে ভূমিকা রাখবে। বাংলাদেশ জ্বালানির জন্য মধ্যপ্রাচ্যের ওপর, বিশেষ করে কাতার ও সৌদি আরবের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল হলেও এবার ইরান যুদ্ধের পর তারা চুক্তি অনুযায়ী বাংলাদেশকে তেল ও এলএনজি সরবরাহ করেনি। জ্বালানি বিশেষজ্ঞ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক তামিম বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার মাধ্যমে জ্বালানির উৎস বৈচিত্র্যকরণ এবং আমদানির আরও একটি জায়গা তৈরি হওয়া বাংলাদেশের জন্য ভালো। তিনি বলেন, এখন আমাদের প্রয়োজন হলো আমরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি করতে পারব, তবে চুক্তি বা সমঝোতা নামে বাংলাদেশকে যদি জ্বালানি কিনতে বাধ্য করা হয় সেটি দেশের জন্য ভালো হবে না। সমঝোতার বিস্তারিত প্রকাশ হলেই কেবল এসব বিষয়ে বোঝা যাবে। সমঝোতায় কি আছে? ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তি অনুযায়ী ওয়াশিংটনে স্থানীয় সময় বৃহস্পতিবার 14 মে ওই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। স্বাক্ষর করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট। বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি পাওয়ার উৎস বৈচিত্র্যপূর্ণ করার মাধ্যমে দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা জোরদার করার যে প্রচেষ্টা বাংলাদেশের রয়েছে তাতে ভূমিকা রাখবে এ সমঝোতা স্মারক। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাশ্রয়ী মূল্য ও টেকসই সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি এটা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৃহত্তর জ্বালানি সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন করবে। এতে আরও জানানো হয় যে এ সমঝোতার আওতায় দুই দেশের মধ্যে তেল, গ্যাস, ভূতাপীয় ও জৈব শক্তি বিষয়ে ক্ষমতা বৃদ্ধি, জ্ঞান ও দক্ষতা বিনিময় এবং গবেষণা সহজ হবে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে সাশ্রয়ী মূল্যে এলএনজি, এলপিজি ও অন্যান্য জ্বালানি পণ্য বাংলাদেশের আমদানির ক্ষেত্রে এটা সহায়ক হবে। এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ বলেছেন, জ্বালানি নিরাপত্তার জন্য বিকল্প উৎস থাকা গুরুত্বপূর্ণ, কারণ একক উৎসের উপর নির্ভরতা দেশের জন্য ঝুঁকিপূর্ণ। অধ্যাপক তামিম অবশ্য বলছেন, সমঝোতার বিস্তারিত সরকার প্রকাশ করলে তাতে জানা যাবে কোন কোন খাতে কী ধরনের সহযোগিতার অঙ্গীকার এতে করা হয়েছে। তিনি বলেন, আপাতদৃষ্টিতে জ্বালানি পাওয়ার উৎস বৈচিত্র্যপূর্ণ করার কথা বলা হয়েছে। বাংলাদেশকে জ্বালানি আমদানি করতে হয়, সে কারণে যত বেশি উৎস থাকবে ততই ভালো। আমদানির বিকল্প জায়গা থাকাটা আমাদের জন্য ভালো, যাতে করে প্রয়োজন হলে
আমরা সেখান থেকেও আমদানি করতে পারি। চুক্তির পরেও সমঝোতা কেন? এবছর ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি করে অনেকের সমালোচনা মুখে পড়েছিল, সেই চুক্তিতে আগামী 15 বছরে $1500 কোটি জ্বালানি যুক্তরাষ্ট্র থেকে কেনার কথা বলা আছে। এছাড়াও বাংলাদেশের গ্যাস খাতে মার্কিন কোম্পানির আগে থেকেই আধিপত্য রয়েছে। পাশাপাশি গভীর সমুদ্রের সবগুলো ব্লকেই তেল গ্যাস অনুসন্ধানের কাজ করতে আগ্রহ প্রকাশ করে আসছে মার্কিন কয়েকটি কোম্পানি। যদিও গভীর সমুদ্র এলাকায় গ্যাস অনুসন্ধান দীর্ঘদিন ধরেই প্রায় স্থবির হয়ে আছে। বাংলাদেশের সমুদ্রসীমা গভীর সমুদ্রের 15টি এবং অগভীর সমুদ্রের 11টি ব্লকে ভাগ করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের একজন কর্মকর্তা জানান, চলতি বছর এপ্রিলে যে পরিমাণ এলপিজি আমদানি করেছে বাংলাদেশ, তার 40% এসেছে যুক্তরাষ্ট্র থেকে। এর আগে 2025-এর জানুয়ারিতে যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির চুক্তি করেছিল অধ্যাপক মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার। সে সময় ওই চুক্তি করতে যুক্তরাষ্ট্রের চাপও ছিল বলে আলোচনা আছে রাজনৈতিক ও দূতনৈতিক মহলে। এনার্জি অ্যান্ড পাওয়ারের সাবেকি সম্পাদক মোল্লা আমজাদ হোসেন বলেছেন, বাংলাদেশের জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রই বড় খেলোয়াড় এবং সামনে তারা নিজেদের অবস্থান আরও সংহত করতে চাইছে। তিনি আরও বলেন, বাংলাদেশ যে গ্যাস ফিল্ডগুলো থেকে গ্যাস আহরণ করে তার 40%ই মার্কিন কোম্পানি শেভরন পরিচালনা করে। এলএনজির একটি টার্মিনাল পরিচালনা করছে একটি মার্কিন কোম্পানি। আমেরিকান আরেকটি কোম্পানি গভীর সাগরের সবগুলো ব্লকে তেল গ্যাস অনুসন্ধানের কাজের প্রস্তাব দিয়েছে। এলপিজি সরবরাহে তাদের অংশগ্রহণ বাড়ছে। পাশাপাশি চলতি বছর ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকারের সময়ে যে চুক্তি হয়েছিল সেই অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি ক্রয়ের দীর্ঘমেয়াদী চুক্তি করবে বাংলাদেশ। বিশ্লেষকরা মনে করছেন, স্বাক্ষরিত সমঝোতার ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশকে এলএনজি, এলপিজি ও অন্যান্য জ্বালানি পণ্য আমদানি বাড়াতে হতে পারে। বাংলাদেশের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী দেশের জ্বালানি তেলের চাহিদার প্রায় 95%ই আমদানি করতে হয় এবং আমদানির বড় অংশ আসে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ থেকে। বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতের মতো দেশগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তির মাধ্যমে অপরিশোধিত তেল আমদানি করা হয়। একইভাবে এলএনজির ক্ষেত্রেও কাতার ও ওমানের মতো সীমিত কয়েকটি দেশের ওপর নির্ভরতা রয়েছে। কিন্তু ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য থেকে তেল আসা প্রায় বন্ধ হয়ে গেছে। চুক্তি অনুযায়ী এলএনজি দিতে পারেনি কাতার, যা সংকটকে আরও তীব্র করেছে। ফলে বাংলাদেশকে বেশি দামে স্পট মার্কেট থেকে এলএনজি নিতে হয়েছে। আবার যুদ্ধের জের ধরে হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকার প্রভাবও পড়েছে বাংলাদেশের ওপর। এমন প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি তেল সংগ্রহ করছে। এবং সবশেষে থাকছে, চামড়া শিল্প খাত উন্নয়নের স্বল্প ও দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে শিল্পমন্ত্রী। শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের চামড়া শিল্প খাতের সার্বিক উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদী উভয় মেয়াদে কার্যকর করণীয় নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, শিল্প মন্ত্রণালয় ও বিসিকের পক্ষ থেকে নীতিগত সহযোগিতা সহ এসব কর্মপরিকল্পনা বাস্তবায়নে সব ধরনের সাহায্য দেওয়া হবে। রবিবার রাজধানীর মতিঝিলে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চামড়া শিল্প খাতের উন্নয়নে সুপারিশ প্রদান ও কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে গঠিত টাস্ক ফোর্সের নবম সভায় সভাপতিত্বের বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, শিল্প মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান খান, বেবজার এক্সিকিউটিভ পরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মুয়াজ্জেম হোসেন সহ টাস্ক ফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, বর্তমান সরকার চামড়া শিল্প খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং একটি চামড়াও যেন নষ্ট না হয় সে বিষয়ে সরকার আন্তরিক। তিনি বলেন, পশু জবাই থেকে শুরু করে চামড়া বাজারজাতকরণ পর্যন্ত পুরো প্রক্রিয়াকে একটি সুশৃঙ্খল ব্যবস্থাপনার আওতায় আনা হবে। এর মাধ্যমে চামড়া খাতকে দেশের অন্যতম বড় আয়ের সূত্রে পরিণত করা সম্ভব হবে। তিনি আরও বলেন, চামড়া সংরক্ষণের সুবিধা বাড়াতে হবে যাতে কোরবানির মৌসুমে কোনো চামড়া নষ্ট না হয়। চামড়া শিল্পকে লাভজনক খাতে রূপান্তর করতে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার সিইটিপি আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানসম্মত কমপ্লায়েন্স নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলেও মন্তব্য করেন মন্ত্রী। মন্ত্রী জানান, কোরবানির ঈদে সংগৃহীত পশুর চামড়া এতিমখানা সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে পাঠানো হয়। এজন্য চামড়া সঠিকভাবে ছাড়ানো, সংরক্ষণ এবং মানসম্মত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সভায় বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের বিটিএ এর প্রতিনিধিদের অনুরোধে চামড়া ব্যবসায়ীদের সহজ শর্তে ব্যাংক ঋণ প্রদানের জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। এ খাতের ব্যবসায়ীদের দ্রুত আর্থিক সাহায্য নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় ব্যাংকের প্রতি অনুরোধ জানান মন্ত্রী। এছাড়া সাভারের ট্যানারি শিল্পনগরীর অবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং চামড়া শিল্পনগরীর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।